অনেক কাজ সমস্যা থাকতে পারে। একটু আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক। আমরা আজকের আলোচনায় তাকেও স্বাগত জানাচ্ছি। দুঃখিত মাসুদ কামাল ভাই। জি, ওনাকে উনি সরিয়ে দেবেন, দিতেই পারেন, কোনো সমস্যা তো নাই। কিন্তু ওনাকে সরিয়ে দেওয়ার আগে উনি চেয়ারে বসে থেকে যদি উনি জানতে পারেন, পত্রিকায় নিউজ চলে আসে নতুন গভর্নর নিয়োগ করা হয়েছে, নিয়োগ দেওয়া হয়েছে অলরেডি, হ্যাঁ, নিয়োগ দেওয়ার প্রজ্ঞাপনতা আমি দেখলাম। তো এটা কেমন হলো ভাই? আপনি ওনাকে আগে সরিয়ে দেন, আগে একটা প্রজ্ঞাপন দেন যে আপনাকে অব্যাহতি দেওয়া হলো। ওনাকে তো চুক্তিভিত্তিক নিয়োগ করা হয়েছিল, চুক্তি অবসান ঘটানো হলো, হতেই পারে। সরকার তার পছন্দ অনুযায়ী লোককে নিয়োগ করতেই পারে। তো ওটা সরাইয়ে দিয়ে তারপর আপনি করেন। কিন্তু উনি থাকলেন, উনি শুনলেন যে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে, এবং উনি দেখলাম এক জায়গায় বলতেছেন যে আমাকে মানে অপসারণও করা হয় নাই, আমিও পদত্যাগ করি নাই। উনি কিন্তু বলতেছে এই কথাগুলো। এই কথাগুলি যখন বাইরে আসে, যখন আমরা শুনতে পাই কথাগুলো মিডিয়াতে, সেটা কি গভর্নমেন্টের জন্য খুব ভালো কোনো দেয়, ইঙ্গিত দেয়? এটা কি সরকারের জন্য এটা উচিত? দরকারটা কি রে ভাই? আপনি তাকে বলেন, আগে বলে দিলেই হয়। আমি কতগুলো জিনিস আমি বুঝি না যে এটা তো অবধারিত যে উনি তো একটা প্ল্যানিংয়ের পার্ট হিসেবে ছিলেন ওখানে, উনি কিছু কাজকর্ম করেছেন। এবং সত্যি কথা বলতে গিয়ে আমি বলি আপনাকে যে অন্তর্বর্তীকালীন সরকার যতগুলি কাজকর্ম করছে, একটা মানুষ পৃথিবীতে আপনি একটা মানুষ বাই করতে পারবেন না যার সব খারাপ। দু একটা কাজ ভালো করে, আবার একটা মানুষ পাবেন না যার সব ভালো, তারও দু একটা ভুল থাকতে পারে। তো অন্তর্বর্তীকালীন সরকার যতগুলি কাজ করছে তার মধ্যে ভালো যে দু একটা কাজ করছে সেটা কিন্তু এই আহসান মনসুর করছে। ব্যাংকিং সেক্টরটাকে উনি কিন্তু কন্ট্রোল রাখছে। আবার কিছু খারাপ কাজও করছে উনি এই যে কয়েকটা ব্যাংকে একত্র করার মাধ্যমে ওই ব্যাংকের প্রায় ৭৫ লাখ গ্রাহকের সে কিন্তু একটা বিরাট একটা গাড্ডায় ফেলা দিচ্ছে। ওটা উনি অন্যায় করছে, ওনার ব্যক্তিগত ক্ষোভের কারণে করছে। কিন্তু ওটা কিন্তু হ্যাঁ অবশ্যই আমরা তো মানে ক্ষতির দিকে আছে ব্যাংকগুলো। আমি বলি আপনাকে ঘটনাটা কি, আমি জানি তো ঘটনাটা ভাই। এটা ওটা তো উনি এক সময় ব্র্যাক ব্যাংকেরই ছিলেন, চেয়ারম্যান ছিলেন। ওই সময় যে এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম খান ছিলেন, এই লোক তো ছিল চামচা। সে করতো কি বিভিন্ন ব্যাংক থেকে চান্দা মান্দা উঠাই নিয়ে হাসিনাকে দিত। এই দেখেন আপনার এই তহবিলের জন্য 10 কোটি টাকা দিয়ে ঘোষণা দিয়ে আসতো। আর সেখানে বলতো আপনি এই ব্যাংকে বলতো আপনি দেবেন 2 কোটি টাকা, আপনি দেবেন 1 কোটি টাকা। ওই সবার কাছ থেকে নিয়ে সে ওখানে হিরো আসতো আর কি। এটা ছিল তার স্বভাব। তো ব্র্যাক ব্যাংকে সে এরকম একটা টাকা অঙ্ক ধরছে, তখন আহসান বলছে দিবে না, বলছে চাইছিল 2 কোটি টাকা, সে বোধহয় দিছে 20 লাখ টাকা। এটা নিয়ে তখন তার সঙ্গে একটা ছিল, ঝামেলা ছিল। তো ওই বাট পার্কে সাইজ করার জন্য সে ব্যাংকটাকে সাইজ করে দিচ্ছে। এবং ব্যাংকটাকে সাইজ করতে কি হয়েছে, প্রায় ৭৫ লাখ গ্রাহক কিন্তু ভাই ওই ব্যাংকই সবচেয়ে বড় ব্যাংক ছিল। এবং এটা মোটামুটি অতটা দুর্বল ব্যাংক ছিল না। কিন্তু সে প্রথমে বলে দিল এই ব্যাংকগুলি কোনো নাই। বলাতে কি হলো, ব্যাংক তো ভাই চলে বিশ্বাসের উপর, পুরো ব্যাংক কলাপস করলো। এবং এই ব্যাংকের যে সমস্ত লোকজন টাকা পয়সা রাখছে সব টাকা আটকে গেছে। আপনি নজরুল ইসলাম ইয়েকে ঠিক করার জন্য, সাইজ করার জন্য আপনি যে এত তো সাধারণ মানুষকে সাইজ করে দিলেন, ঠিক করলেন? এগুলো ঠিক করে নাই, খারাপ কাজ অনেক আছে। কিন্তু পাশাপাশি আহসান মনসুর কিন্তু কিছু ভালো কাজও করছে। এই যে অবাধে টাকা বাইরে ফেলায় চলে পাচার করা, এটা তো উনি থামাইছে রে ভাই, এটা বলে লাভ নাই। তো উনি কিছু ভালো কাজ করছে আমি মনে করি। কিন্তু তারপরেও তাকে আপনি বাদ দিতে পারেন। নতুন গভর্নমেন্ট, নতুন পলিসি, তার একটা আলাদা দৃষ্টিভঙ্গি আছে। এই দৃষ্টিভঙ্গি বাস্তবায়ন করার জন্য আপনার অর্থশাস্ত্রের লোক দরকার নাই, আপনি দরকার ব্যবসায়ী আপনি আনবেন, যারা নাকি যার কোনো উদাহরণ বাংলাদেশে পর্যন্ত নাই, জীবনে শুনি নাই। আবার গার্মেন্ট ব্যবসা হলে ভালো হয়, আচ্ছা তাও ভালো, আপনি আনেন, আমার কোনো সমস্যা নাই। আপনি আনবেন, আপনি বুঝবেন। এই না ভালো লোকে মন্দ হলে আপনি তো বুঝবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আনেন। কিন্তু এটা তো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আনবেন। প্রথম প্রক্রিয়াটা কি, যে ওনাকে আপনি আগে বিদায় করবেন, তারপরে আপনি একজনকে নিয়োগ দিবেন। ওনাকে বিদায় না করেই নিয়োগের প্রজ্ঞাপন আপনি বাইর করে দিয়েছেন, সবার কাছে আছে, মিডিয়াগুলি নিউজ করতেছে, শুনতে কেমন লাগে? এটা কিন্তু তৈরি করে কিছু না। তো উনি কী করতো আগে জানলে পরে? তো এই জিনিসগুলি না আমার কাছে মনে হয়েছে কি যে মানে খুব আনারি লোকের হাতে বোধ হয় দায়িত্ব পড়ে গেছে। আমি জানি না শেষ পর্যন্ত কি হবে। আচ্ছা, আমরা আরও এটা নিয়ে আলোচনা করবো। আমি একটু সামন্ত আপনার কাছে জানতে চাই, একই ইস্যুতে আজকে এনসিপি নেতা সালেহুদ্দিন সিফাত তার ফেসবুক পোস্টে লিখেছেন যে বিক্ষোভের মুখে অফিস ছাড়লেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বেশ কিছু মেইন স্ট্রিম মিডিয়ার নিউজ। অভ্যুত্থানের সরকার থেকে নিউজটা হতো এরকম, জুলাই যোদ্ধা নামে মবের মুখে অফিস ছাড়লেন তমুক। তো আসলে মব এবং বিক্ষোভ এই দুইটা শব্দ যদি আমরা বলি, সেক্ষেত্রে সালাউদ্দিন সিফাত যা বলুক না কেন, আসলে এই মবের কালচারটা কি একটু এনসিপি উস্কে দিয়ে গেছিল বা কোনোভাবে কার্যকর হিসেবে দেখিয়েছিল, যে কারণে এখনও সেই কালচার থেকে বের হচ্ছে না? না, এনসিপি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। সহ আলোচক যারা আছেন সকলকে সালাম ও শুভেচ্ছা। এনসিপি কখনোই মব করে নাই, নেভার এভার। আপনি একটা কোথায় শাহবাগে কোথায় মব করছে? ধরেন যখন হাসনাত আব্দুল্লাহ বের হয়ে গেল আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে, তারপর সবাই গেল, সেখানে একটা অলরেডি সমাবেশ চলতেছিল, সেখানে হাসনাত আব্দুল্লাহও গেছে এবং তারপরে পার্টিগতভাবে আমরা সংহতি জানিয়ে এসেছি। নেভার এভার এনসিপি
উস্কে দিয়ে কোনো মব করেছে, আপনি এটা দেখাতে পারবেন না। অভিযোগ তো আছে আপনাদের। এবং মব কখন হয়? যখন আপনি নিয়মতান্ত্রিক পন্থা ফলো করেন না। যে কাউকে মানে আমি একটা বলি যে কাউকে আপনি সরকার যখন বদল হয়, এটা পৃথিবীর সকল দেশেই এটা মানে এক ধরনের চর্চা, নর্ম, মানে অলিখিত নর্ম, যে যারা প্রিভিয়াস গভর্নমেন্টের সময় ছিল তারা বড় বড় পোস্টে অনেকেই পরিবর্তন হয়ে যায়। কিন্তু আমেরিকা যেটা করে, আমেরিকার ক্ষেত্রে অটো পদত্যাগপত্র জমা দেওয়া হয়। কিছু তারা গ্রহণ করে, কিছু তারা পদত্যাগপত্র গ্রহণ করে না এবং বহাল রাখে উক্ত পদে। এখন এই জিনিসটা তো বাংলাদেশ তো কোনো সিভিল ফরম্যাটেই নাই। সিভিলিটি এটাকে দুর্বলতা হিসেবে দেখা হয় বাংলাদেশে। এখন আপনি যখন একটা প্রতিষ্ঠানে এখানে অনেক রদবদল হচ্ছে, সেটাকে স্বাভাবিকভাবে দেখতে চাইবো। একটা সরকার, কোনো রাজনৈতিক দল বাংলাদেশে আমি স্বাভাবিকভাবে দেখতে চাইবো উইথ এ গ্রেন অফ সল্ট। আমি এটা সমালোচনা আছে আমার, কিন্তু এটা স্বাভাবিক যে কি বিভিন্ন প্রতিষ্ঠান চালাতে হলে তার একটা নির্ভরযোগ্য লোক, সে যাকে মনে করে যে কোনো ধরনের সাপোর্টাস করবে না, প্রাতিষ্ঠানিক যে রুলস অ্যান্ড রেগুলেশনস এগুলো মেনটেন করবে, এরকম কাউকে সে বসাতে চায়। এখন কিন্তু সেই জায়গায় মানে এটা বাসসে হলো, আমরা বাসসের আলাপটা ভুলতে বসেছি, আলোচনা আমরা করেছি। বাসসে মাহবুব মোর্শেদকে মানে ওনাকে অপসারণ করা হলো এবং একই পদ্ধতিতে তখন এটাকে বিক্ষোভী বলা হলো। দেখেন আপনি যখন মানে হ্যাঁ, এবং দুর্নীতির অভিযোগটা পরে আনা হয়েছে, যখন মব করা হয়েছে তখন তাকে সরানোটাই একমাত্র পন্থা। আমি এটাকে কোনোভাবে মানে যদি ইন্টারিম গভর্নমেন্টের সময় এটা মব হয়ে থাকে তাহলে এখন এটা মবই, মানে একই জিনিস। এখন হচ্ছে নাম পরিচয় অনেকের ভালো করে পাওয়া যাচ্ছে আর কি, কারা করছেন। আমি আগেও বলেছি যে নির্বাচনটা কেন হওয়া দরকার, কারণ আমরা জানি যে কোন বডিটা আসলে এই কাজগুলো করতে সক্ষম হবে। তো আমরা নির্দিষ্ট একটা বডি পাবো যেখানে আমরা জবাবদিহিতা চাইতে পারবো। এখন এই যে যাকে নিয়োগ করা হলো, মানে আহসান মনসুর, উনি অত্যন্ত ক্যাপাবল লোক, এই বিষয়ে ভাই বলেছেন, আমি আর এটা রিপিট করব না। উনি অত্যন্ত ক্যাপাবল লোক, কিন্তু যাকে বসানো হলো আপনি তাকে দেখেন ব্যবসায়ী। উনি শুধু ব্যবসায়ী না, এটা তো একটা পরিচয়। এবং বাংলাদেশের প্রথম এইবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন একজন ব্যবসায়ী, এটা একটা বিষয়, এটা তার একটা পরিচয়। ওনার পরিচয় তো উনি বিএনপির যে স্টিয়ারিং কমিটি ছিল নির্বাচনের, সেই স্টিয়ারিং কমিটি 23 নম্বর মেম্বার ছিলেন উনি। শুধু তাই না, যে মানে সাধারণত বাংলাদেশের ব্যাংকের গভর্নর যে কোয়ালিফিকেশনের হয়, উনি ওই কোয়ালিফিকেশন টাচ করেন না। এবং তাকে এবং মানে আপনি যদি আমি তো চাইলে যাকে ইচ্ছে বসাইতে পারি, না বসাইতে পারেন, কিন্তু আমরা যে যখন পাওয়ারে থাকে সে তো চাইবে সবচাইতে ভালো কাজটা করার, এটা ইন্টেনশন হওয়ার কথা, অবশ্যই এটা নর্মাল ইন্টেনশন। কিন্তু আমরা এখানে দেখি যে আমার লোক হইলেই হবে, এবং পরিষ্কার দলীয়করণের ভূমিকা আমরা দেখলাম বিএনপির ক্ষেত্রে। এবং পাওয়ারে যাওয়ার পরে, রাষ্ট্র ক্ষমতা মানে অধিষ্ঠান হওয়ার পরে তাদের যে কর্মকাণ্ড, খুব শীঘ্রই মানুষের রোশানলে পড়তে তাদের দেরি হবে না। এবং আমার কাছে মনেও হয় না বিএনপির কোনো ইন্টেনশন আছে দেশকে একটা সুস্থ স্বাভাবিক একটা আইন শৃঙ্খলা মধ্যে এবং লজিক্যালি চালানো, যৌক্তিকভাবে কাজগুলো করা, এটা কোনো ইন্টেনশন বিএনপির আছে বলে ইন্টেনশন তো থাকা উচিত না। ইন্টেনশন তো তাদের থাকবে, তারা যদি ভালোভাবে চালায় সুনাম পাবে, পরের বার আবার আসবে, এটা হওয়ার কথা। কিন্তু আমি আগেও বিএনপির অতিরিক্ত আত্মবিশ্বাস দেখেছি, এখনো তাদের আত্মবিশ্বাস আকাশচুম্বী। তারা মনে করছে যে তাদের এই যে ল্যান্ডস্লাইড ভিক্টরি, এই ভিক্টরি তাদের নিজস্ব অর্জন। এখানে যে আরো অনেক ফ্যাক্টর আছে সেগুলোকে তারা বিবেচনা করবেন না। এবং পুরো একেবারে পাওয়ার গ্রহণের পর থেকে আমি যদি এখন ঘটনা বলি, অন্তত 20টা ঘটনা আছে যেখানে তারা পরিষ্কারভাবে একদম যৌক্তিক যে মানদণ্ড এবং যেটা হওয়া উচিত সেটাকে লঙ্ঘন করেছেন। তো এইভাবে করে তো এইভাবে করে তো আমরা আসলে একটা ভালো সরকার দেখতে পাবো না। ওকে, আমরা একটু আজিজ ভাইয়ের কাছে যেতে চাই একই ইস্যুটা, এই ইস্যুটা শেষ করি, তারপর আমরা আরও দু একটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। আপনি একটু এই যে বিষয়টা নিয়ে, বিশেষ করে আহসান মনসুরকে নিয়ে আমরা কথা বলছিলাম, তাকে তো অবশ্যই আমরা হোয়াইট হাউসে পর্যন্ত দেখি, যখন মার্কিন প্রশাসন চেঞ্জ হয়ে যায়, টোটাল পরিবর্তন হয়ে যায়। পরিবর্তনটি সমস্যার কিছু না, কিন্তু যে প্রক্রিয়া এবং যেভাবে সরানো হলো, উনি এটা ডিজার্ভ করে কিনা। দেখেন, প্রথম হচ্ছে একটা গণতান্ত্রিক দেশে একটা কালচার চর্চা, একটা সংস্কৃতি তো ডেভেলপ করতে হবে। আমেরিকার সরকার বদলে গেলে বিচার বিভাগে পর্যন্ত পার্টি লোক দেয়, সুতরাং পার্টি লোক পরিবর্তন করা কোনো ব্যাপার না। ধরেন আমাদের দেশের পলিটিক্সটা ভিন্ন, গুপ্ত সুপ্ত নানান কিছু কাহিনী আছে। তো এখন তো এগুলো তো দেখা যাবে যে চিটা বাঁচলে আসলে একটা জায়গা, কিন্তু যে কায়দায় সরানো হলো না, এটাই আমি বলছি যে আহসান মনসুর তিনি অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে সবগুলো অর্গানের যত দায়িত্বে ছিল তার চাইতে ইনি কিন্তু বেটার লোক। কিন্তু তিনি প্রেস কনফারেন্স করছিলেন, সাংবাদিকরা অন্যরকমে বসেছিল। তিনি প্রেস কনফারেন্স যখন করেন তিনি জানেন না যে তার চাকরি চলে গেছে, আরেকজনের নিয়োগ হয়েছে, সাংবাদিকরাও জানে নাই, তাদেরকে বার করা নাই। সুতরাং এইভাবে আমি কিন্তু মাসুদ কামাল ভাইয়ের সাথে একমত
তাকে আগে সরিয়ে দিতে পারতো। এটা তো না, তাকে বললেই হতো যে আপনি রিজাইন করেন, তাও তো আরও ভালো হতো। তিনি রিজাইন করতেন, তার পছন্দের মতো লোক বসালো। এখন ধরেন এই প্রথম ধরেন আমলারা গভর্নর হয়েছে, অধিকাংশ ক্ষেত্রে অর্থনীতিবিদরা হয়েছে, এই প্রথম একজন ব্যবসায়ী গভর্নর হলো। তা আমাদেরকে দেখতে হবে, এখন ধরেন চেঞ্জ করার অধিকার আছে। তো সুতরাং আপনি তো আমাদের দেশ এবং রাজনীতি সংস্কৃতির উপরে একটা খেয়াল তো রাখবেন। হুট করে একটা লোক বাংলাদেশ ব্যাংকের গভর্নর এইভাবে পরিবর্তন, তাকে অলমোস্ট তাড়িয়ে দেওয়া এইভাবে। আজিজ ভাই, একটা জিনিস একটু আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে ধরেন আমরা যদি অন্তর্বর্তী সরকারের ভেতরে দেখি যে কেউ কেউ ধরেন অন্তর্বর্তী সরকারে ছিলেন, সেখানে নিরাপত্তা উপদেষ্টা থেকে পররাষ্ট্রমন্ত্রীও হয়েছেন, আবার অনেক খুব দ্রুত বেগে সরিয়ে দেওয়া হচ্ছে। মানে ক্রাইটেরিয়াটা কিভাবে সেট করা হচ্ছে? না, এটা তো ক্রাইটেরিয়া যারা সেট করতেছে তারা জানে। আপনার তবে ধারণা? আমাদের চোখে হচ্ছে যে ধরেন যাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ আছে, তার বিরুদ্ধে বিস্তর সমালোচনা। বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বাররাই বলেছে। বিএনপি তার পদত্যাগ চেয়েছে, বিএনপি তার পদত্যাগ চেয়েছে। এবং আপনার লন্ডনে যখন তারেক ইউনূস বৈঠক হলো তখনও সে কিন্তু অগ্রভাগে ছিল, এটা নিয়েও সমালোচনা হয়েছে। সুতরাং তাকে কোন কারণে, এটা তো ক্লারিফাই করা দরকার ছিল। আমরা তো জনগণ, আমরা তো দেশের মালিক, তাই না? আমরা তো বুঝতে চাই। তিনি তো লতিফুর রহমান সাহেবের পিএস ছিলেন, তখন তো এক অফিসারের ওয়াইফকে একজন অফিসার গুলি করে মেরে ফেলে সে আত্মহত্যা করে, তারপরে সে বিদেশ চলে গেছে। বিদেশ যাওয়ার পরে সে এক্সপার্ট হয়ে গেছে, আমি বুঝলাম না। তো এখন এই জন্য তো তার সম্পর্কে তো আমাদের ক্লিয়ার হতে হবে, আমরা জনগণ না। তাকে তত্ত্বাবধায়ক সরকার, তার মানে কি বিএনপিকে ক্ষমতায় আনার জন্য সে চেষ্টা করেছে, নাকি বাইরে যে সে সব ঘুরে বেড়াচ্ছে, সে খুব যোগ্য মেধাবী, খুন করলেও বিচার হয় না, তারপর অন্য অমুক দেশে যাবে, অমুক দেশে অমুককে ম্যানেজ করবে, তমুককে ম্যানেজ করবে, এগুলো করবে, গোপন চুক্তি করবে, সব ব্যবহার করতে পারবে, কোন ইস্যু তো করছে জানি না। আমার বক্তব্য হচ্ছে এটা আমরা বহুদিন পরে ধরেন 111 সহ বলা যায় 17 বছর আমরা কোনো নির্বাচন দেখি নাই। এদেশে গণতান্ত্রিক কাঠামো ভেঙে গেছে, অর্থনীতি থেকে শুরু করে মানুষের মনোজগৎ পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে। তা আর এখন বিএনপির যিনি প্রধান, তিনি কিন্তু লন্ডনে 17 বছর ছিল। সুতরাং তার নেতৃত্বে অন্য কেউ যদি এই ফায়দা লোটে, দোষটা কিন্তু তার ঘাড়েই পড়বে। আর তিনি একা কিন্তু একটা দেশ, এই 20 কোটি দেশের লোক একা চালাতে পারবে না। সুতরাং প্রত্যেকটা পদক্ষেপে তাদেরকে তো হিসাব করা দরকার। আমি একটু অ্যাড করি ভাইয়ের সাথে, যে একটু 30 সেকেন্ড, যে ব্যাংকে যারা এই মবটা আজকে করেছেন, এইটার এক ধরনের আমলাতান্ত্রিকতা আছে এবং এই আমলাদের অত্যন্ত পাওয়ারফুল তারা এক একজন হয়ে থাকেন এবং এরা কিন্তু পলিটিক্যাল ব্যাকআপ ছাড়া এই ধরনের কাজ করার কথা না। যখন এই ধরনের ব্যক্তিবর্গ আন্দোলন, স্বৈরাচারী, অমুক তমুক এই কথাগুলো বলছেন এবং ফলত আপনি যেটা করছেন যে একজন যোগ্য ব্যক্তিকে একজন অযোগ্য ব্যক্তি দিয়ে রিপ্লেস করছেন, এটা ইট সেটস এ খুব ব্যাড প্রেসিডেন্ট। কারণ একজন যোগ্য ব্যক্তি, উনি ঋণ খেলাপিদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, উনি আবার যে পাচারকৃত টাকা ফেরত আনার চেষ্টা করেছিলেন এবং প্রায় প্রায় উনি একাই যুদ্ধ ঘোষণা করেছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এমন একজনকে নিয়োগ করা হলো যার নিজের বিরুদ্ধেই ঋণ খেলাপের অভিযোগ আছে। উনি এটা পুরো তফসিলীকরণ করেছেন কিন্তু অভিযোগ তো ছিল। আমরা তো এই ধরনের মানে লেস যে কোয়ালিফাইড লোক দিয়ে তো মোর কোয়ালিফাইড লোককে আমরা রিপ্লেস করতে পারি না। আরেকটা বিষয় হচ্ছে এইটার কারণে বাংলাদেশের মতো দেশে যোগ্য ব্যক্তিরা কিন্তু সার্ভ করতে রাজি হন না। আমরা একটু বিরতি নিয়ে এসে আবার এটা নিয়ে আলোচনা করবো। দর্শক, ইস্পাহানী মির্জাপুর চা মুক্ত পাকে এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি একটু পরেই। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ইস্পাহানী মির্জাপুর চা মুক্ত বাকে। আমি মুকসিমুল হাসান, আমার সঙ্গে অতিথি রয়েছেন 3 জন, রয়েছেন মাসুদ কামাল, রয়েছেন সামান্তা শারমিন এবং এম এ আজিজ। আমি একটু একটা সংবাদ জানিয়ে নিই। কিছুক্ষণ আগে 5.1 মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এটি ঢাকা সহ বিভিন্ন জায়গায় এটি অনুভূত হয়েছে, যদিও তেমন ক্ষয়ক্ষতির খবর আমাদের কাছে এখন আসেনি। মাসুদ কামাল ভাই, আপনার কাছে যে বিষয়টি নিয়ে একটু জানতে চাই সেটি হচ্ছে যে আমরা মবের আলোচনাটা মোটামুটি একটু শেষ করতে চাই, এরপর অন্য একটা আলোচনা আছে, কিন্তু শেষ একটা বিষয় জানতে চাই যে আমরা সোহরাওয়ার্দী উদ্যানে দেখলাম যে এর 2 দিন আগে সন্ধ্যার পরে বা রাতে বেশ পুলিশ অভিযান চালালো। আবার গতকালকে আমরা দেখলাম যে শেষ রাতে সেরির পরে 2 জন মেয়ের সঙ্গে টিএসসিতে কিছু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের এক ধরনের লাঞ্ছনার শিকারী হয়েছে বলা যায়। তো আমাদের এই ধরনের মোলার পুলিশিং বলি কিংবা মানুষ নিজেই আবার আইন নিজের হাতে তুলে নেওয়া, এটা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও ধরা হতো যে কোনো একক সরকার না, কিন্তু এখন তো একটি নির্দিষ্ট সরকার এসেছে, এখন এটি আস্তে আস্তে কমবে, আপনি কতদিন লাগতে পারে? না, কিছুটা কমেছে, কিছুটা কমেছে তা না, কমেছে এবং আমি মনে করি এটা কমা উচিত। ষষ্ঠতম মন্ত্রী একটা স্পষ্ট বলেছে, কোনো ওই লজিক নাই, এটা থাকতে পারে না, থাকা উচিত না।
আপনি যেটাকে ঠিক মনে করছেন আমি সেটাকে ঠিক মনে করি না ভাই, আপনি কি করবেন? এটা তো আমার যদি আইনে যদি এটা কভার করে, এটা আমার ব্যাপার। আইন যদি কভার না করে আইন প্রক্রিয়া সংস্থা দেখবে। আপনি কে বলার আমাকে? আপনি বলতে পারেন না যে আমার ওনার কোথায় থাকতে হবে, এটা আপনি বলার কি? এমনকি ভাষার ক্ষেত্রে মোরাল পুলিশিং আমরা দেখেছি। ভাষার ক্ষেত্রে আপনি বলতে পারেন না, এটা মানে পরিষ্কার কথা ভাই। এখন এটা হলো জানেন, এটা আমি আপনি কি ভাবি কি বলি এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো রাষ্ট্র এখানে কীভাবে অ্যাক্ট করে। ভাই একটা জিনিস হলো কি, চিন্তার স্বাধীনতা থাকতে হবে, জীবনযাপনের স্বাধীনতা থাকতে হবে, ধর্ম পালনের স্বাধীনতা থাকতে হবে। যার যার যে যেটা মনে করে সে করবে, আপনি বাধা দেওয়ার কেউ না। যদি আইনে যতটুকু কভার করতে, এমনকি আমি মনে করি সামনে বইমেলা আসতেছে, এই বইমেলায় কিন্তু এখনো ওই আইনটা আছে, যে আইনটা হলো আপনি কি বই করতেছেন এটা পুলিশ দেখবে। পুলিশকে দেখার এটা, পুলিশ দেখার কি? পুলিশ বই পড়ে না? আমি বই পড়ি, আমিও বই পড়ি না, পুলিশে বই পড়ে না, তাহলে আমি দেখবো কেন, পুলিশ দেখবে কেন? যদি বইটা মন্দ হয় লোকে কিনবে না, শেষ। মন্দ বই লোকে কিনবে না, লোকের উপরে ছেড়ে দেন। আপনি কে ঠিক করার এটা তুমি কিনতে পারবা, এটা তুমি কিনতে পারবা না, এটা আপনি ঠিক করতে পারেন না। কিন্তু এটা আমরা আগেও দেখেছি বই মেলা। এখন এই জিনিসটা হলো কি, পুলিশ ঠিক করে দিবে যে কোন বইটা চলবে কোন বইটা চলবে না, পুলিশ ঠিক করে দিবে। ওখানে তুমি কতক্ষণ থাকতে পারবা কতক্ষণ থাকতে পারবা না। আমি এখানে 24 ঘন্টা থাকবো, আমাকে নিরাপত্তা দেওয়া আপনার দায়িত্ব, এটা আপনি দায়িত্ব দিবে। কারণ পুরো দেশটাই তো আমার জন্য অভয়ারণ্য হবে, এটাই তো আমি চাইবো। তা আপনি পারেন না কেন দিতে? নিজে পারবেন না, আবার অন্য বলবেন তুমি এরকম করতে পারবা না, তুমি ডাইনে তাকাইতে পারবা না, বাইরে তাকাইতে পারবা না। হোয়াট ইজ দিস? এটা হলো অক্ষমের অজুহাত এটা। তো এইগুলির ব্যাপারে আমরা একটা মুক্ত সমাজ চাই ভাই। সারা দুনিয়া চলে একভাবে, আমি চলবো আরেকভাবে, এটা হতে পারে না। যার যার চিন্তার, যার যার জীবনযাপনের অধিকার তার, এবং সেই জায়গায় আপনি হাত দিতে পারেন না। আপনি পাঞ্জাবি পরে আসছেন, আমি পাঞ্জাবি পরে আসছি, আজিজ বেয়াসকে কোট পরে আসছি, কারণ কোনটা ঠিক? কারণ আমারটা পছন্দ, ওনার ভালো লাগে না, ওনার যাই কি ওনার কোট খুলে ফেলাবো নাকি? নাকি উনি আমার পাঞ্জাবি টানাটানি করবে? একটু করতে পারবে না। ওনার এটা পছন্দ উনি করছে, আমার এটা পছন্দ আমি করছি, এটা মানতে হবে। আরেকটা বিষয় আপনার কাছে একটু ছোট্ট করে জানার পরেই আমি সামন্তার কাছে এটা নিয়ে প্রশ্ন আছে, যেহেতু এটি নিয়ে আজকে নাহিদ ইসলামও কথা বলেছে। সেটি হচ্ছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু, তিনি মানে সম্প্রতি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন বা সাক্ষাৎকার প্রচার হয়েছে, সেখানে অন্তর্বর্তী সরকার তার কার্যক্রমে বাধা দিয়েছে বিভিন্ন, মানে এই সংক্রান্ত যে সংবাদটি রয়েছে, আপনি নিশ্চয়ই একজন সিনিয়র সাংবাদিক, আপনার কাছে এই নিউজটি এবং এই বাস্তবতাটাকে কীভাবে মূল্যায়ন করবেন? এই নিউজ 3টে ওটা পড়েছি যতটুকু সম্ভব। আমি প্রথম পার্টটা পড়েছি, দ্বিতীয় পার্টটা পড়িনি, বাট এটা আমি জানি। এটা আমি বিভিন্নভাবে এই তথ্যগুলো আমার কাছে আগেও আসছিল, আমি জানতাম এগুলো। অন্তর্বর্তীকালীন সরকার ওনার সঙ্গে অন্যায় করেছে। অন্তর্বর্তীকালীন সরকার প্রেসিডেন্টের সঙ্গে, প্রেসিডেন্টকে অপমান করতে যায় নিজেদের অযোগ্যতা প্রমাণ করেছে। দেখেন, শাহাবুদ্দিন চুপ্পুকে এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো উনি যখন ওখানে প্রেসিডেন্ট হয়ে গেছেন, উনি আর পোস্ট হলো ইম্পর্টেন্ট। আপনি যখন ওই পোস্টটাকে অপমান করেন, তখন আপনি আপনার যে চিন্তা এবং মানসিকতার যে দীনতা তার প্রকাশ ঘটান। অন্যায়টা কিভাবে করেছে? মানে অনেক বিভিন্নভাবে করেছে। যেমন আমি কতগুলো জিনিস বলি, যেমন এই যে আমেরিকার সঙ্গে একটা চুক্তি হয়েছে, এটা তো প্রেসিডেন্ট জানে না, কেন জানবে না কেন? এখন চুক্তির ক্ষেত্রে কোনটা প্রেসিডেন্ট জানবে? সব জানাবে। বাইরে যে কোনো চুক্তি ওনাকে ইনফর্ম করবে না? হ্যাঁ, ইনফর্ম করবে। উনি তো ওনাকে ইনফর্ম করে নাই তো। মানে উনি যদি এখন ক্লেম করে আমি ইনফর্ম না, তাহলে ইনফর্ম। উনি বলছে এটা আমি জানি না, এটা বলছে আমাকে জানানো হয় নাই, উনি তো কিন্তু বলছে। ওনাকে বলবেন না কোন আপনি, হ্যাঁ উনি লোক খারাপ, ওকে লোক খারাপ আপনি বলতে পারছেন, আওয়ামী লীগ তাকে বানাইছে। এখন দেখেন, আওয়ামী লীগ একটা অযোগ্য লোককে বানাইছে, আমি ধরে নিলাম, আমি তর্কের খাতে ধরলাম উনি লোক খুব খারাপ, খুব অযোগ্য লোক, কিন্তু উনি তো প্রেসিডেন্ট পোস্টের মধ্যে বসে আছে রে ভাই, উনি ওখানে বসে আছে না? অবশ্যই। তাহলে যেখানে উনি বলছে কি যে রাষ্ট্রপতিদের যে সম্মেলন, যেখানে আমি যেতে চেয়েছিলাম আমাকে যেতে দেয় নাই, বরঞ্চ বলা চিঠি দিয়েছে যে আমি অসুস্থ, আমি অন্য কাজ নিয়ে খুব ব্যস্ত, ওই চিঠি লিখে আমার কাছে পাঠাচ্ছে যে আপনি এখানে সাইন করে দেন। কেন এটা কেন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়? কেন করছে? করতে পারে না তো, উনি তো অসুস্থ না, তো ওনাকে যেতে দেবেন আপনি, কেন যেতে দেবেন? তাহলে ওনাকে আপনি রাষ্ট্রপতি রাখলেন কেন? আচ্ছা, এইটা নিয়ে একটু সামন্তার কাছে জানতে চাই। রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন রাষ্ট্রপতিকে সংসদের প্রথম অধিবেশনে অভিশংসন করতে হবে, এরপর গণহত্যার দায়ে তাকে গ্রেপ্তার করতে হবে। এই বিষয়টি একটু জানতে চাই, আসলে কোন গণহত্যার দায়ে তাকে অভিযুক্ত করা হচ্ছে এবং হঠাৎ করে এনসিপির এরকম দাবি কেন? পদত্যাগের দাবি আগেও ছিল। রাষ্ট্রপতি আমাদের এখানে কিভাবে নিয়োগ হয় বাংলাদেশে? সংবিধান অনুযায়ী সংবিধানের সংসদের কি? মাধ্যমেই হয়। সংসদের মাধ্যমে নাকি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে? না, সংসদ থেকে। সংসদের মাধ্যমেই হয়। প্রধানমন্ত্রী তিনি যখন পরামর্শটা কার্যক্রম গুরুত্ব- করবেন সেগুলো প্রধানমন্ত্রী তাকে শুধু জানাবেন, কিন্তু প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিজেই নেবেন। কিন্তু আমরা যে এতদিন ধরে আমাদের দেশের যে আলাপটা, এটা তো গত শুধু 15 বছর 17 বছরের আলাপ না, এটা তো পূর্বেরও আলাপ। বাংলাদেশে পাওয়ার খুবই সেন্ট্রালাইজড, সব প্রেসিডেন্ট, সব প্রাইম মিনিস্টারের কাছে জমা থাকে। ইভেন
রাষ্ট্রপতিরও কোনো ওয়ার্ক নাই, বেসিক্যালি তার কোনো ওয়ার্ক নাই, এবং তাকে পরামর্শক্রমে রাখা হয় এবং তাকে প্রধানমন্ত্রী যখন যা করতে বলেন উনি তাই করেন। এইটাই তো একটা দুইটা ছাড়া, যেমন প্রধান নির্বাচন কমিশনারের ক্ষেত্রে মানে ধরেন আমেরিকায় এছাড়া প্রধান বিচারপতি নিয়োগ উনি নিজের মতো করে দিতে পারে। আসলে কি আমাদের দেশের সংবিধান অনুযায়ী উনি সংবিধান অনুযায়ী সব জায়গায় কিন্তু প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে এটাই না, এই প্রধান বিচারপতি নিয়োগে প্রধানমন্ত্রীর পরামর্শ লাগে না ওনার। আচ্ছা, এখন ধরেন এই যে আমেরিকার দিকে তাকান, ওখানকার সুপ্রিম কোর্ট তার যে প্রেসিডেন্ট তার বিপরীতে অবস্থান নিয়েছেন, দেখেছেন এটা এই ট্যারিফের ইস্যুতে। True. এবং সুপ্রিম কোর্টের উপরে তো পুরো ট্রাম্প পুরোপুরি ক্ষিপ্ত, এবং উনি বলেছেন যে সুপ্রিম কোর্ট যেটা সার্বভৌম প্রতিষ্ঠান